প্রিয় দর্শক, একেবারে সমাজ মাধ্যমগুলিতে এমন ভাব এবং বিভিন্ন ইউটিউবার, শুধু ইউটিউবার নয়, টিভি চ্যানেলগুলিও যুদ্ধটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ লেগে গেল প্রায় আর কি। বাংলাদেশ থেকেও কিছু লোক বলছে 4 ঘন্টায় কলকাতা দখল করে নেবে, এবং ভারত থেকেও অনেক মিডিয়া ভারতের কত অস্ত্রশস্ত্র আছে তার খোঁটা দিচ্ছে। যাই হোক, খোঁটা দেওয়া উচিত নয়। যা হবে বাস্তব পরিস্থিতি কি করবে, নিশ্চয়ই ভারত তার দেশপ্রেম, ভারতীয়রা তার দেশপ্রেম থেকে, ভারতের সৈন্যবাহিনী তার দেশপ্রেম থেকে দেশ আক্রান্ত হলে চুপ করে বসে নিশ্চয়ই থাকবে না, কারণ লড়াই নিশ্চয়ই করবে। কিন্তু ভারত আজ পর্যন্ত কোথাও প্রথম আগ্রাসী হয়নি। অনেক ধৈর্যের মধ্যে দিয়েই তাকে আগ্রাসনকে ঠেকানোর জন্যই লড়াই করতে হয়েছে সেখানে। এখন এটা বাংলাদেশ ও ভারতের মিডিয়ার দ্বন্দ্ব। 8ই আগস্টের সরকার আসার পক্ষ থেকে আপনারা অনেকেই শুনেছেন, সরকারে যারা আছে বাংলাদেশের, এই অস্থায়ী সরকার, উপদেষ্টাদের সরকার, এরা অনেকেই ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, আবার ভারতকে তাদের দেশে মালপত্র পাঠানোর জন্যও বলেছেন আর কি। বর্তমানে এখন যেটা আছে যে ভারত আক্রমণ করবে ভাব, কারণ সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এবং ভারত সে বিদ্যুৎ দিয়েছে, তার বহু টাকা বাকি, আরো বহু বিষয় আছে আর কি। যাই হোক, তারপরে আবার পাকিস্তান থেকে জাহাজ এসছে, জাহাজে সন্দেহ করা হচ্ছে যে অস্ত্রশস্ত্র এসছে, কেউ বলছে যে অস্ত্রশস্ত্র আসেনি। সেখানে অনেক রকম ব্যাপার আছে। অর্থাৎ এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কটা কি সরকারের মধ্যে তত তীব্র নয়, অম্লমধু, কিন্তু কিছু মিডিয়ার জনগণের মধ্যেও নয়। জনগণ খেটে খায়, জনগণ অত ভাবতে পারে না, কিন্তু কিছু মিডিয়া আর যারা ইউটিউবের মিডিয়া করেন মোবাইল দিয়ে, তারা কিন্তু যুদ্ধটা লাগিয়েই ছেড়েছেন। প্রায় লাগলো ভাব তাদের কাছে আর কি। কিন্তু একটু দায়িত্ব নেওয়া উচিত, কারণ যুদ্ধটা কোনো রোমান্টিক ব্যাপার নয়। যুদ্ধ মানেই ধুলা, যুদ্ধ মানেই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাওয়া, যুদ্ধ মানেই মৃত্যু। আর দেশ রক্ষা করতে গেলে শহীদ হলে বেহেশতে যাবে আর স্বর্গে যাবে, দেশ সম্মান করবে। শুনতে যত ভালো, কিন্তু নিশ্চয়ই সৈন্যদের এবং যারা যুদ্ধ করবে তাদের নিরুৎসাহিত, তাদের মনোবলকে খাটো করছি না, নিশ্চয়ই লড়বে, কিন্তু যুদ্ধটা কখনোই ভালো নয়। মানব সভ্যতার পক্ষে যুদ্ধ কখনোই ভালো নয়। তবে একটা বলে রাখি, ভারত যুদ্ধের ঝুঁকি নিবে না। তার কারণ হচ্ছে ভারত একটা রাইজিং ইকোনমি। যদিও গোটা দেশের মধ্যে সম্পদ বন্টনের ক্ষেত্রে অনেক বৈষম্য আছে, এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে নোবেল লরেট, যে ভারতে যেমন একদিকে ধনীরা প্রচুর ধনী হয়েছে এবং তাদের থেকে ছিটকে পড়ে কিছু গরিবরা কিছু উপকৃত হয়েছে, কিন্তু মধ্যবিত্ত কষ্ট আছে আর কি। এটা, এবং তারা যে গবেষণাটা করেছেন, তারা কিন্তু একদম হাতে কলমে ফিল্ডে গিয়ে গবেষণা করে দেখেছেন সেটা, তারা কেতাবি গবেষণা করেননি আর কি। তো কাজেই জনগণের মধ্যে মনোভাব আসন্ন যুদ্ধের একটা অংশ জাগিয়ে তোলার চেষ্টা করছে, এবং ভারতের যে সরকার, তারা বলে থাকেন, বর্তমান সরকার, তারা এখন বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, তারা 3য় অর্থনীতিতে সহজেই পৌঁছাবেন। কিন্তু অনেক অর্থনীতিবিদ দেখিয়েছেন যে অনেক গুণ জিডিপি বৃদ্ধি পেলেও 5ম অর্থনীতিতে যাওয়া চট করে সম্ভব হবে না।
কিন্তু এটা ঠিক পঞ্চম বৃহত্তম থাকবে বা তার থেকে কিছু বাড়তে পারে অর্থনীতি, সেটা ঠিক আছে। কাজে ভারত একটা সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে একটা শক্তিশালী দেশ। আবার বলি, যদিও সম্পদ বন্টনের বৈষম্য আছে, সেখানে শক্তিশালী দেশ। এই অবস্থায় এখনো ভারতবর্ষের কারোর সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে নেই, নিজের উন্নতি করাই মূল ইচ্ছে। এবং এত কিছু দ্বন্দ্ব সত্ত্বেও বারবার কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন সরঞ্জাম গেছে। কখনো যে একেবারে বন্ধ হয়েছে তা কিন্তু হয়নি। তবে বলতে পারেন যে সৈন্য সমাবেশের কারণ, পার্শ্ববর্তী একটা দেশে যদি এরকম গন্ডগোল হয় এবং বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে যুদ্ধের মুখে যুদ্ধের বাজনা বাজানো হয়, তাহলে কিন্তু এটা রুটিন মাফিক তাকে সৈন্য সমাবেশ করতেই হয়, রুটিন মাফিক তাকে করতেই হবে। এবং একটি জিনিস তো ঠিক, বাংলাদেশে বিগত সরকারের আমলে তারা নিরূপণ করেছিলেন যারা জঙ্গি, আমরা সেই বিষয়ের মধ্যে যেতে চাই না, কিন্তু বর্তমানে 8ই আগস্ট সরকার পরে তাদেরকে ব্যাপকভাবে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা যে মুক্তি পেয়েছে, কাজেই এই জঙ্গিরা কিন্তু পশ্চিম বাংলাতেও, আমাদের বর্ধমানে কিন্তু বোমা ফাটিয়েছিল সেখানে, এবং বাংলাদেশেও যুগপৎ গোটা বাংলাদেশ জুড়ে একবার বোমা ফেটেছিল সেখানে এবং মাঝে মাঝে কিছু কিন্তু জঙ্গি পশ্চিম বাংলায় ধরাও পড়ে। তো কাজেই সীমান্তকে টাইট করে এবং প্রচুর পরিমাণে বিএসএফও কিন্তু, শুধু মিলিটারি নয়, বিএসএফ কেও কিন্তু মোতায়েন করা হয়েছে সেখানে। আরেকটি কথা, মণিপুরে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে সেখানে, এবং মণিপুরের সীমান্ত সংলগ্ন জায়গা, এবং স্বভাবত কারণেই সেখানে মণিপুরের ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু সৈন্য সমাবেশ করা দরকার কিন্তু উত্তর পূর্ব ভারতে। কিন্তু এই যে উত্তেজনাটা বইছে, যেমন এটা বাংলাদেশের একাংশ করছে, কিন্তু ভারতে কিন্তু গোটা ভারতে এর একটা খুব একটা প্রভাব নেই। ভারত মানে পশ্চিম বাংলায় কিছু মিডিয়ার মধ্যে আছে। এর আগেও আলোচনাতে বললাম যে সাধারণ মানুষ কিন্তু নিজে খেটে খাওয়ার চিন্তায় কিন্তু ব্যস্ত, এবং বাংলাদেশেও কিছু দেখা যাচ্ছে যারা নানা সামাজিকভাবে বিখ্যাত, প্রশাসনিকভাবে দায়িত্বপূর্ণ মানুষ, তারা কিন্তু দায়িত্বহীন মন্তব্য কিন্তু করে যাচ্ছেন। ভারতের মিডিয়া যেমন করছে, তাদের সেটাই করছে। এর মধ্যে একটা আশার আলো জাগিয়েছে। ভারত সরকার একটা সুস্থিতি আনার জন্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে, এবং সচিব পর্যায়ের বৈঠক থেকে যখন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যখন যে বক্তব্য রাখা হয়, সেখানে বলেছেন যে আগামী দিনে ভারত বাংলাদেশের যে সম্পর্ক আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। নিশ্চয়ই কিছু ইতিবাচক দিক হয়েছে, একটি আলোচনা নয়। আমরা জানি, যারা সাধারণ মানুষ সংবাদপত্রের দিকে নজর রাখি, খবরের দিকে নজর রাখি, এইসব কূটনৈতিক দত্ত একটি দত্তেই সমস্ত সমাধান হয় না, আরো আলোচনা হবে এবং নিশ্চয়ই মিটবে, এটা ঠিক আছে, সেখানে নিশ্চয়ই হবে। তবে কিছু মিডিয়ার খবরগুলি কিন্তু নির্যাতনকে যেমন সঠিক বলেছেন, অর্থাৎ এখানে যারা সচেতন মানুষ তারা কিন্তু বিভিন্ন মিডিয়ায় দুই দেশে যে খবরগুলি প্রকাশিত হচ্ছে সেই খবরগুলির কিন্তু যাচাই করেছেন, নিশ্চয়ই যোগাযোগ আছে, সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু যাচাই হয়েছে, এবং যাচাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে যতটা খবর নির্যাতনের এবং সংঘর্ষের কথা বলা হচ্ছে ততটা নয়, কিন্তু আবার কিছু তো বটেই। তো কাজেই এক শ্রেণীর লোক এইটাকে কিন্তু, এই দ্বন্দ্বটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর একটা কথা বলবো, হিন্দুরা নির্যাতিত হয়েছে, তারা আন্দোলন করতেই পারেন, মিছিল মিটিং করতেই পারেন, কিন্তু তাদের মিছিল মিটিং এ কিন্তু মগুরের মতো মোটা মোটা লাঠি নিয়ে কিন্তু ধাওয়া করা হয়েছে। সে ভিডিও আমরা দেখেছি, সমাজ মাধ্যমে দেখেছি, এবং তাদেরকে মানে পিটিয়ে রাস্তা খালি করা হয়েছে বেশ কিছু জায়গাতে। কিন্তু সরকারের এটা দেখা দরকার ছিল, এবং যতগুলি ঘটনা ঘটেছে সরকারের পক্ষ থেকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু বক্তব্য
অর্থাৎ এর প্রতিবাদ করা হয়নি, বা যতটা ব্যবস্থা নেওয়া দরকার ততটা ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু হিন্দুদের আন্দোলনের ক্ষেত্রে একটি ত্রুটির কথা বলবো, যে সেখানে কোনো ধর্মীয় গুরু, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের গুরু হিন্দু সমাজের পক্ষে কথা বলতেই পারেন সেখানে, কিন্তু হিন্দু সমাজের পক্ষে কথা বললে তিনি বাংলাদেশের সমস্ত হিন্দুদের কিন্তু তিনি প্রতিনিধি নন সেখানে। কিন্তু কেউ কথা বললে, কেউ যদি বিপদের সময় সাহায্যে আসে, তাহলে সাহায্যটা গ্রহণ করা যেতেই পারে। কিন্তু একটা ঠিক, তারা এই আন্দোলনের সময় কোনো কোনো জায়গাতে কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে। জয় শ্রীরাম কথা বলাটা সঠিক নয়, কারণ রামায়ণের মূল চরিত্র শ্রীরাম, এটা আরাধ্য দেবতা, আরাধ্য এবং সম্মানীয় হচ্ছে হিন্দুদের কাছে। জয় শ্রীরাম বলতে পারেন, কিন্তু ভারতে কিন্তু এই জয় শ্রীরাম ধ্বনিটা দেওয়া হয় কিন্তু বিশেষ রাজনৈতিক দলের স্লোগান হিসাবে, ধ্বনি হিসাবে। বক্তব্যের শুরুতে এবং শেষে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। অন্যান্য ধর্মীয় সংগঠনগুলি যেমন তাদের ধর্মীয় স্লোগান উচ্চারণ করেন, তেমনি এটিও তেমনি। কাজে জয় শ্রীরাম ধ্বনিটা দেওয়া হিন্দুদের পক্ষে বাংলাদেশে কিন্তু দর্শনীয় নয়, কিন্তু স্থান কাল সময় ভেদে কিন্তু দর্শনীয় হতেও পারে। তার কারণটা, যেহেতু এটা রাজনৈতিকভাবে ভারতে ব্যবহৃত হচ্ছে, স্বভাবত কারণে এই জয় শ্রীরাম ধ্বনিটা দেওয়া ঠিক হয়নি। কারণ ভারতে জয় শ্রীরাম ধ্বনি যারা দেয়, তারা কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে থেকে দেয়। তাহলে কিন্তু এটা আইনে প্রমাণ হয় না, কিন্তু মানুষ ধরে নেবে যে তারা বিশেষ রাজনৈতিক দলের অনুসারী, বাংলাদেশে থেকেই তারা বিশেষ রাজনৈতিক দলের অনুসারী তারা। কাজে এটা ব্যাকরণগতভাবে সঠিক হয়েছে বলে কিন্তু এই প্রতিবেদক হিসাবে আমি মনে করি না। বা আমাদের এখানে যারা শুভবদ্ধ মানুষ আছেন পশ্চিম বাংলায়, তারা কিন্তু সকলে এটা মনে করেন না সেখানে। এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে, অবাস্তব কথাবার্তা বলা হয়েছে। বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উপাদান বরাবরই আছে, সেখানে হিন্দুরা নির্যাতিত হন, কিন্তু এবং এই সরকার আসার পরপরই বিভিন্ন মন্দির ভাঙা হয়েছে, কিছু কিছু মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। কিন্তু এটাও তো ঠিক, এই দুর্গাপূজার সময় এবং আগে থেকে বাংলাদেশের অহিন্দু জনগণ কিন্তু তারা জনগণের পূজাতে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং হিন্দু মহল্লাগুলিকে পাহারা দিয়েছেন। কিন্তু কেউ কেউ বলবার চেষ্টা করেছেন তাদের পাহারা দেওয়ার পরিস্থিতি তৈরি হয় কেন। কিন্তু এটা বুঝতে হবে, বাস্তব অবস্থা নিরিখে বিচার করতে হবে। যেহেতু সে দেশে কিছু উপাদান থেকে গেছে, এবং এই দোষ শুধু বাংলাদেশকে দিলে হবে না, সব দেশেই কিন্তু সংখ্যালঘুরা অল্প বিস্তর নির্যাতিত হয়, কোথাও বেশি হয়, কোথাও কম হয় সেখানে। কাজেই করেছে, কাজে তারা এটা সহযোগিতা করাটাকেও এক অংশ থেকে তারা এটা বিরোধিতা করছেন। এটা শুধু তাই নয়, এটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি গড়ে ওঠার যে প্রচেষ্টা নিচ্ছে সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ, এটাতে তারা বাধা সৃষ্টি করছেন। যারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এবং যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক এটা চায় না, তাদেরই বক্তব্য এটা। পরিশেষে কথা যেটা বলবো, যে সরকার অত্যন্ত নড়বড়ে, এটা আমাদের কথা না। এই সরকারকে উনপাজুরে সরকার বলেছে সরকারেরই অন্যতম উপদেষ্টা সলিমুদ্দিন খান সাহেব, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠিত যশা বুদ্ধিজীবী এবং বহু ভাষাবিদ এবং বহু বিষয়ে তার জ্ঞান আছে, তিনি মূল্যায়ন করেছেন। কাজেই সরকারের মধ্যে থেকে মূল্যায়ন হলে আমরা ওটা স্বীকার করছি যে সরকার সর্বাংশে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য, তাদের কথায় ফ্যাসিবাদ সরকারকে ফেলে দেওয়ার জন্য যে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন, কিন্তু ক্ষমতা দখলের পরে কি পরিস্থিতি হবে এবং কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা কিন্তু মেটিকুলাসলি গ্রহণ করতে পারেননি, কাজেই ব্যর্থ হয়েছে। তবুও বলবো, ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক, এবং পশ্চিমবঙ্গের মধ্যেও এই যুদ্ধকে কেন্দ্র করে যে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে, আক্রমণ হবে, সেটা স্থিমিত হোক
এবং বাংলাদেশের যুদ্ধকে কেন্দ্র করে যে মানসিকতা তৈরি হয়েছে সেটা স্থিমিত হোক। পুনর্বার উচ্চারণ করছি, দুই দেশের মানুষ পরস্পর শান্তিতে বসবাস যাতে করতে পারে এই নিশ্চয়তা রাষ্ট্রের যারা মুরব্বী এবং রাষ্ট্রের যারা পরিচালক তারা নিশ্চয়তা প্রদান করবেন, এই আশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আলোচনা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।